সকাল প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত সুস্থতায় প্রতিদিন থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। দর্শক, আমাদের মধ্যে অনেকেরই এমন আছে যে শিশুরা যারা তাদের বিভিন্ন সময় ঠান্ডাজনিত সমস্যা দেখা যায়। এই ঠান্ডার সমস্যার পরে যখন চিকিৎসকের কাছে যাওয়া হয় তারা বলে যে তার অ্যাডেনয়েডের সমস্যা। এই অ্যাডেনয়েডের সমস্যা এখন ক্রমাগতই বাড়ছে। আসলে কি এখন বাড়ছে না এটি একটি পুরনো সমস্যা, তা নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিশুদের অ্যাডেনয়েড সমস্যা ও করণীয়। এবং কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। শুভ সকাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলতে যাচ্ছি এই অ্যাডেনয়েড নিয়ে। অ্যাডেনয়েড সমস্যাটি অবশ্যই চিকিৎসকরা জানেন যে এটি খুব একটা অপরিচিত সমস্যা নয়, কিন্তু আমাদের সাধারণ দর্শকদের কাছে যখন বলা হয় তারা একটু চিন্তা করে ফেলে যে আসলে এটা কি জিনিস। তো প্রথমে সেই ব্যাপার থেকে জানতে চাই, অ্যাডেনয়েড আসলে কি? গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি আমরা সবাই অ্যাডিনয়েড এবং টনসিল দুটাকে আলাদাভাবে আসলে কেউই বুঝতে পারি না। টনসিলটা আমরা কম বেশি সবাই জানি, এটা গলা ব্যথা হলে আমরা মনে করি যে টনসিল হয়েছে, আমরা সেটা নিয়ে টেনশনে থাকি। কিন্তু অ্যাডিনয়েড যেটা আসলে টনসিল থেকেও অধিকতর গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল আমি অ্যাডিনয়েড এবং টনসিল জিনিসটা কি এটা আপনাদের একটু জানার সুবিধার্থে বলছি। সেটা হচ্ছে টনসিল এবং অ্যাডিনয়েড আমাদের শরীরের একটি লিম্ফয়েড টিস্যু, দ্যাটস মিন আমাদের প্রোটেকশন, শরীরের প্রোটেকশনের একটা অংশ। এটা আমাদের সবারই থাকে। আমাদের শরীরে প্রায় 800 মতো লিম্ফয়েড টিস্যু আছে। বাট এই দুটা কেন গুরুত্বপূর্ণ? বিকজ এটা আমাদের এন্ট্রি পয়েন্ট, যেমন আমাদের অ্যাডিনয়েডের পজিশনটা হচ্ছে আমাদের নাকের জাস্ট পিছনে। সো এটা আমি যখন শ্বাস নিই প্রথম এন্ট্রি পয়েন্টেই অ্যাডিনয়েডটা রয়েছে। আবার টনসিল আমরা যখন মুখে খাবার গ্রহণ করি তখন প্রথম প্রোটেকশন, যেটা ফার্স্ট লাইন ডিফেন্স বলি, সেটা টনসিল। এজন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে আশরাফুল মাকলুকাত হিসেবে বানিয়েছেন, তার মানে আমরা সৃষ্টির সেরা জীব। তো আমাদের প্রোটেকশনের জন্য আমাদের সৃষ্টিকর্তা এই দুইটা অঙ্গ আমাদের দিয়েছেন। এটা আসলে যে আমাদের খুবই প্রয়োজনীয় অঙ্গ, বাট এটার আসলে একটা কাজের লিমিটেশন আছে। এটা যদি বারবার কাজ করতে থাকে তাহলে দেখা যায় যে এরা নিজেরাই একটু অসুস্থ হয়ে পড়ে, তখনই আমরা এই সমস্যাগুলো পড়ি। তো অ্যাডিনয়েড অ্যাকচুয়ালি ছোটদেরই হয়ে থাকে, বড়দের এটা সমস্যা খুব একটা হয় না। এই অ্যাডিনয়েডটা একটা সাইকেল অনুযায়ী একটা লাইফ সাইকেল আছে, যেটা হচ্ছে এটা 2 থেকে 3 বছরের মধ্যে এটা বাড়তে শুরু করে, 7 বছর পর্যন্ত এটা নর্মালি বাড়তে থাকে। এরপরে ধীরে ধীরে এটা কমে যায় এবং কমপ্লিটলি সিঙ্কেজ হয়ে যায় 12 ইয়ার্সে। তারপরে খুব থাকেই না। হ্যাঁ, বলা যায় থাকেই না, কিছুটা থাকে রেমনেন্ট, বাট এটা নট এক্সেসিভ। আচ্ছা, তো এই যে আপনি যেটা বলছেন যে অ্যাডেনয়েডটা থাকে না, কিন্তু তারপরেও তো শিশুরা সমস্যায় ভুগছে, সমস্যাটা কখন তৈরি হচ্ছে? হ্যাঁ, আমাদের সবারই অ্যাডিনয়েড আছে, বাট কিছু কিছু শিশু এটার সমস্যা ভুগছে। কেন ভুগছে? আসলে আমাদের পারিপার্শ্বিক কিছু কজ, কিছু জেনেটিক কজ, পারিপার্শ্বিক কজ, যেমন আমরা একটা হিউমিডিফাইড একটা এরিয়াতে, ঘনবসতিপূর্ণ এরিয়াতে থাকি, ধুলাবালি, এবং দেখা গেছে যে আমাদের আর্দ্রতা অনেক বেশি। হ্যাঁ, ওয়েল ভেন্টিলেটেড এরিয়া আমরা ইনশিওর করতে পারি না। আর শিশুদের কিছুটা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। যেহেতু অ্যাডিনয়েড ফার্স্ট লাইন ডিফেন্স এবং বারবার ঠান্ডা লাগা বা বারবার এই অ্যালার্জিক এক্সপোজার কারণে শিশুদের অ্যাডিনয়েডটা নর্মাল ওয়েতে বড় না হয়ে খুব দ্রুত বড় হয়ে যায়। এবং দ্রুত বড় হয়ে গেলে আমি আগেই বলেছি যে এটা যেহেতু শ্বাসনালী নাকের পিছনে থাকে এবং এটা যখন বড় হয়ে যায় তখন একটা একটা মেকানিক্যাল একটা ব্লক করে ফেলে, আমাদের শ্বাসনালীটাকে বন্ধ করে দেয়। তখনই শিশুরা আসলে এই কিছু সমস্যা পড়ে, যেমন মুখ হাঁ করে নিঃশ্বাস নেয়। কারণ আমাদের সৃষ্টিকর্তা তো আমাদেরকে অক্সিজেন ম্যান্ডেটরি করে দিয়েছে, আমরা যখন নাক দিয়ে এটা নিতে পারছি না, অন্য ওয়েতে আমাদের নিতে হবে, তখন আমরা মুখ দিয়ে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি। এছাড়াও শিশুরা দেখা যাচ্ছে যে ঘুমালে নাকে শব্দ করছে, কারণ নাকটা তার বন্ধ, এবং সে হাঁ করে নিঃশ্বাস নেওয়ার কারণে তার মুখ, আমাদের যেহেতু কন্টিনিউ স্যালাইভা, থুথু যেটা তৈরি হচ্ছে আমাদের প্রয়োজনীয় অংশ, সেটা মুখ দিয়ে বেরোয় আসার ফলে বালিশ ভিজে যাচ্ছে এবং শিশুরা
দেখা যাচ্ছে বারবার ইনফেকশন হচ্ছে, কারণ আমাদের নাকের যে প্রোটেক্টিভ মেকানিজম দেওয়া আছে, মুখে সেই প্রোটেক্টিভ মেকানিজম নেই। ফলে আমরা যখন নাকের পরিবর্তে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, ইউনিফাইড এয়ার হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চার গলা ব্যথা হচ্ছে, বারবার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে এবং শিশুরা অসুস্থ হচ্ছে। এছাড়াও অ্যাডিনয়েড যেহেতু বড় হচ্ছে, তার ফলে বাচ্চাদের দেখা যায় আমাদের নাক কান গলার একটা জাংশন আছে, তো আমরা বলি ইউস্টেশন টিউব, তো এটা ব্লক করে দিচ্ছে। এর ফলে আমাদের নেগেটিভ প্রেশার তৈরি হওয়ার কারণে কানে নেগেটিভ প্রেশারের কারণে পানি জমে যাচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা কানে কম শুনছে এবং আমরা জানি যে এই 7 থেকে 10 বছর এই সময়টা বাচ্চাদের ডেভেলপমেন্টের সময়। তো এই সময়টা যদি বাচ্চার অক্সিজেন ঘাটতি থাকে, এরপরে যদি বাচ্চাদের দেখা যাচ্ছে যে তারা ঠিকমতো ঘুমাতে পারছে না, রাতে ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে দেখা যাবে যে শিশুর ডেভেলপমেন্টাল একটা প্রবলেম তৈরি হচ্ছে এবং শিশুগুলো হাবাগুবা হয়ে যাচ্ছে। তার মানে একটি সাধারণ সমস্যা সেটি অনেক অনেক কিছু করে ফেলতে পারে, কানেরও সমস্যা করছে, বুদ্ধিরও সমস্যা করছে। তো আমাদের যারা অভিভাবক তারা তো এই যে আপনি যে কথাগুলো বলেছেন যে সর্দি কাশি এগুলো ঘন ঘন লাগছে এবং এই সমস্যাটাই সাধারণত দেখে, তারা চিন্তা করে না যে অ্যাডেনয়েডের সমস্যা হতে পারে। তো একজন বা অভিভাবকরা কখন ভাববেন যে না, তার শিশুর সমস্যাটা সাধারণ অবস্থায় নেই, তাকে একজন বিশেষজ্ঞের পরামর্শের মধ্যে যেতে হবে? হ্যাঁ, ভালো কোশ্চেন করেছেন। এটা হচ্ছে যে আমরা বলি যে বাবা মা হচ্ছে সর্বোচ্চ ডক্টর। বাবা মাই প্রথমে ডায়াগনোসিস করবে যে তার শিশুর সমস্যা হচ্ছে কিনা, ডক্টরের আগে বাবা মাই ডায়াগনোসিস করবে। তো বাবা মা কেমনে বুঝবে? এই যে আমি বললাম যে বাচ্চা হা করে থাকবে, কারণ তার নাক বন্ধ, বাচ্চা বালিশ ভিজে যাবে কারণ বাচ্চা স্যালাইভা ডিব্লিং হচ্ছে, এরপরে বাচ্চা রাতে ঘুমাতে পারবে না, বাচ্চা হঠাৎ করে ঘুম ভেঙে উঠে যাবে, এরপরে বাচ্চা কানে কিছুটা কম শুনবে। আমরা হয়তো অনেক বাচ্চারা কমপ্লেন করে যে আমার বাচ্চা আগে আমার কথা শুনতো, এখনও রেসপন্স করে না, ওর মতো থাকে। আসলে ওর অনেক শুনতেছে কম, এই জন্য এই সমস্যাটা বেসিক্যালি। এটা আমরা বাবা মাকে সবসময় বলি যে কানে শুনতেছে কম, মানে আপনাকে এটা অ্যাটেনশন দিতে হবে। এরপর দেখা যাচ্ছে যে বাচ্চারা কার্টুন দেখে, এটা খুব লাউড সাউন্ডে কার্টুন শুনতেছে, তার মানে সে কানে কম শুনতেছে। এটা একটা আমাদের সিমটম, আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। এছাড়াও বাচ্চা দেখা যাচ্ছে যে ফেসে কিছু দীর্ঘদিন যদি অ্যাডিনয়েড থাকে, ফেসে কিছু সমস্যা তৈরি হয়, যেমন দাঁতগুলো উঁচা হয়ে যাচ্ছে, আমাদের যে আলাজিহ্বা বা প্যালেট যেটাকে বলি, সেটা দেখা গেছে যে আর্টস হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে যে নাকে আমরা সাধারণত রোগী যেগুলো পাই, ওরা অনেকেই বলে যে আমার নাকে মাংস বাড়ছে। অ্যাকচুয়ালি এটা না, টার্বিনেট হাইপারট্রফি, মানে নাকের একটি অংশ যেটা আমাদের প্রোটেক্টিভ অংশ, এটা বারবার কাজ করতে করতে এটা হাইপারট্রফি বড় হয়ে যাচ্ছে। এসব লক্ষণ দেখা দিলে আমি পরামর্শ দেব যে আপনি নিকটস্থ কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। আচ্ছা। তো অ্যাডিনয়েডের নাকি বিভিন্ন ধরনের সাইজ আছে এবং সাইজ অনুযায়ী চিকিৎসা, এই ব্যাপারে যদি কিছু বলেন। সেটি কারা নির্ধারণ করবে এবং কিভাবে নির্ধারণ করতে হয়? আচ্ছা, অ্যাডিনয়েডের ডিফারেন্ট সাইজ আছে, বাট এটা আসলে ডক্টরই নির্ধারণ করবে। বাবা মা শুধু সিমটম দেখেই যদি বিশেষজ্ঞ ডক্টরের কাছে যান, আমরা কিছু সিম্পল টেস্ট আছে, যেমন আমরা একটা এক্সরে করে দেখতে পারি যে অ্যাডিনয়েড কোন পর্যায়ে আছে, এবং যদি অ্যাডিনয়েড আমরা গ্রেডিং করি 1, 2, 3, 4 25% করে বৃদ্ধি করি, যদি গ্রেড 2 পর্যন্ত থাকে তাহলে আসলে আমরা কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়েই চেষ্টা করি যে বাচ্চাকে নর্মাল পজিশনে নিয়ে আসতে। আর আধুনিক যুগে, এখন টেকনোলজির যুগ, এখন আমাদের সব সেন্টারে এন্ডোস্কোপ আছে, আমরা ন্যাজাল এন্ডোস্কোপ করে খুব সহজেই বাচ্চার অ্যাডিনয়েডটা দেখতে পারি, সেক্ষেত্রে রেডিয়েশন এক্সপোজারটা কম হয়। আচ্ছা, তার মানে পদ্ধতি অনেক আছে, কিন্তু আমাদের সাধারণ মানুষ তো আসলে এন্ডোস্কোপ বা এই ধরনের কোনো ধরনের ইন্টারভেনশন একটু ভয় পায়, তো তাদের জন্য পরামর্শ কি? হ্যাঁ, তাদের জন্য পরামর্শ আসলে এন্ডোস্কোপ মেজর কোনো কিছু না, এটা একটা জাস্ট ক্যামেরা। আমরা নাকের জাস্ট সামনের দিকে একটা ক্যামেরা ধরলেই পুরোটা নাকের অংশটুকু আমরা দেখতে পারবো, এবং এটা কোনো নাকের কোনো ক্ষতি করবে না, বাচ্চা কোনো ব্যথা পাবে না, কোনো ব্লিডিং এর কোনো সমস্যা নেই, জাস্ট ক্যামেরা দিয়ে আমরা নাকের পিছনটা দেখতে পারবো। কাছাকাছি জায়গা থেকেই দেখা যায় আসলে। তারপরেও যেহেতু অনেকেই ভয় পায় এবং নাক কান গলা বিশেষজ্ঞ এবং অনেকেই আছে বিভিন্ন কারণে এই ধরনের ক্যামেরাগুলো ব্যবহার করেন, তো এই এন্ডোস্কোপি বলি বা আপনি যেটা বলেছেন যে রেডিওলজি, এগুলো কখন করা উচিত? সবসময় কি এরকম কোনো নিয়ম আছে কিনা যে
এখন করবে, সমস্যা হলে আবার এরপরে আবার করতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে যে আমি অলরেডি যেই সিমটমগুলো বললাম, এরকম উপসর্গ দেখা দিলে আমরা ফার্স্ট ইনভেস্টিগেশনটা আমরা এক্সরে দিয়ে করতে চেষ্টা করি অথবা এন্ডোস্কোপ। আর যদি দেখা যায় যে আমরা গ্রেডিং করে ফেলছি, এরপর আমরা ট্রিটমেন্টের ফলো আপ, যেমন আমরা 2 মাসে একটা ট্রিটমেন্ট নিলাম, এরপর ফলো আপ করতে গিয়ে আমরা আবার করতে পারি জাস্ট কম্পেয়ার করার জন্য এটা কমছে কিনা এবং বাচ্চার সিমটম রিলিফ হচ্ছে কিনা। আচ্ছা, তো এই যে যখন নিশ্চিত হওয়া গেল যেটি অ্যাডেনয়েডের সমস্যা এবং গ্রেডিং অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে, চিকিৎসার ক্ষেত্রে যদি আপনি ধাপ ধরে একটু বলেন যে কখন কোন ধরনের চিকিৎসা দিতে হবে? হ্যাঁ, চিকিৎসা যদি মাইল্ড অ্যাডিনয়েড গ্রেড, তো আমি অলরেডি বলেছি যে মাইল্ড অ্যাডিনয়েড থাকে এবং বাচ্চাকে যদি আমরা ঠান্ডা অ্যাভয়েড করতে পারি, আমরা ওয়েল ভেন্টিলেশন নিশ্চিত করতে পারি এবং বাচ্চাকে যদি আমরা কিছু আমাদের মেডিকেশন যেমন নর্মাল যেই অ্যান্টিহিস্টামিন, নাকের ড্রপ, আমাদের এখন বাজারে অনেক ধরনের স্প্রে পাওয়া যাচ্ছে যেটা খুবই হেল্পফুল। স্প্রেগুলো যদি আমরা ইউজ করি তাহলে দেখা যাবে যে অনেকটা সিমটম রিলিভ হয়ে যায়। আমরা 2 থেকে 3 মাস এরকম রেগুলার ট্রিটমেন্ট করে যদি দেখি যে না বাচ্চার রিলিভ হচ্ছে, তাহলে আমরা আরও কিছুদিন কন্টিনিউ করে আশা করি এটা সমাধান হয়। বাট যদি দেখা যায় যে এই সিমটমগুলো রিলিভ হচ্ছে না এবং বাচ্চার অ্যাডিনয়েডটা আরও বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমার সাজেশন থাকবে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখিয়ে নিয়ে অপারেশন করে ফেলা। অ্যাডেনয়েডের সাথে অনেক ক্ষেত্রে বলা হয় টনসিলের সমস্যা জড়িত। জি, কখন জড়িত এবং তখন কি করতে হবে? হ্যাঁ, আমি বললাম যে অ্যাডিনয়েডের কারণে আমরা যেমন নাকে নিঃশ্বাস নিতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা মুখে নিঃশ্বাস নিচ্ছি, আমাদের মুখটা ড্রাই হচ্ছে, মুখটা অলরেডি আমাদের টনসিলটা তখন ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করছে এবং বারবার ড্রাই হওয়ার কারণে এবং ইনফেকশন হওয়ার কারণে বারবার দেখা যাচ্ছে বাচ্চার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, বাচ্চার টনসিলটা বারবার ইনফেকশনের কারণে ওটা ফুলে যাচ্ছে, কারণ ওকে বেশি কাজ করতে হচ্ছে। আর দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চারা অনেক ঠান্ডা খেয়ে থাকে, যেমন ফ্রিজের খাবার সরাসরি খেয়ে থাকে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে টনসিলটা বড় হয়ে যাচ্ছে এবং এটা অ্যাডিনয়েড এবং টনসিল এটা একটার সঙ্গে জড়িত। আসলে আমরা যেটা বলি ওয়েল ডাস্টিং, আমরা সাধারণত অ্যাডিনয়েড, টনসিল এবং আরও ছোট ছোট কিছু টনসিল আছে জিহ্বার গোড়ায়, যেগুলো বলা হয় যে লিঙ্গল টনসিল, এগুলো দেখা যাচ্ছে একটার কাজ একটা করতে গেলে এরা হাইপারটপি বড় হয়ে যাচ্ছে এবং বড় হওয়ার কারণে এটা একটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি করতে হবে? চিকিৎসাটা কোনভাবে করা হয়? যদি আমরা ফার্স্ট বললাম অ্যাডিনয়েড সম্বন্ধে, যদি আমরা দেখি যে শুধু অ্যাডিনয়েড বৃদ্ধি পেয়েছে, আসলে আমরা তো আগেই বলেছি আমাদের সৃষ্টিকর্তা একটা প্রোটেক্টিভ মেকানিজম দিয়ে দিচ্ছে। যদি দেখি যে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি শুধু অ্যাডিনয়েড বৃদ্ধি পেয়েছে এবং বাচ্চার সিমটম হচ্ছে, তাহলে ফার্স্ট আমরা শুধু অ্যাডিনয়েডটাই ফেলে দিই, কারণ এটা আমাদের তো একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এটা আমাদের ইমিউনিটি সিস্টেমে যেমন বি সেল, টি সেল, লিম্ফোসাইটে তৈরি করে। বাট আমরা চেষ্টা করি শুধু যদি অ্যাডিনয়েড থাকে এবং প্রাইমারি স্টেজে আসে সিমটম রিলিভ হচ্ছে না, তাহলে অ্যাডিনয়েডটা অপারেশন করে আমরা ফেলে দিতে পারি। বাট যদি দেখি যে টনসিলও বড় হয়ে গিয়েছে এবং বারবার তাকে স্কুল গোয়িং চিলড্রেন দেখা যাচ্ছে যে বাচ্চা স্কুলে যাচ্ছে না, একটা গ্যাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের টনসিল যদি সমস্যা তৈরি করে অবশ্যই সঙ্গে টনসিল অপারেশন করতে হবে। আসলে একটা কথা আছে যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এখন এটা আমাদের অবশ্যই প্রোটেক্টিভ মেকানিজমের জন্য ইম্পর্টেন্ট, বাট দেখা যাচ্ছে যে এটা যদি আমাদেরকে আরও ক্ষতি করে, যেমন আমাদের বারবার টনসিলে কিছু সমস্যা তৈরি হয়, যেমন আমরা সবাই যেটা পরিচিত যে রিউমেটিক ফিভার, বাট আমরা বলি যে অ্যাকুট রিউমেটিক ফিভার, তারপরে আমাদের কিডনিতে ইফেক্ট করতে পারে। সো যদি বারবার এই ইনফেকশনটা হয় তো অবশ্যই টনসিলটাও সঙ্গে রিমুভ করে দিতে হবে। এইগুলো যদি রিমুভ করা হয়, আপনি তো যেহেতু বলেছেন যেটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাহায্য করছে, তাহলে পরবর্তী সময় কি কোনো সমস্যা হওয়ার ঝুঁকি আছে কিনা? হ্যাঁ, আমি অলরেডি বলেছি যে আমাদের শরীরে 800-র মতো লিম্ফয়েড অর্গান আছে, বাট ফার্স্ট ডিফেন্স হিসেবে টনসিল এবং অ্যাডিনয়েড, এটা দুটো ফেলে দিলে কিছুটা সমস্যা হবে, বাট দ্যাটস নট ম্যান্ডেটরি। শরীরের আরও অনেকগুলো লিম্ফয়েড অর্গান থেকে যাবে এবং তারা পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিতে পারবে আশা করা যায়। এবং অ্যাকর্ডিং টু রিসার্চ বলে যে যদি টনসিল যে ক্ষতিটা করে তার থেকে যদি আমরা রিমুভ করে দিই, তাহলে অন্য সেলগুলো আমাদের যতটুকু হেল্প করবে তাহলে আমাদের সুফলটা আরও বেশি পাবো, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না আশা করা যায়। জি,
ধন্যবাদ। তো এই যে অপারেশনের কথা বলছেন যে একটা নির্দিষ্ট সময় পরে যে অপারেশন করতে হতে পারে, জি। অপারেশনের ব্যাপারে যখন সিদ্ধান্ত হয়েই যায় তখন কিভাবে আগানো হয়? হ্যাঁ, অপারেশন যেহেতু বাচ্চা, অপারেশনটা আসলে মানে বাচ্চার মা-বাবাকে যখন বলা হয় আসলে তারা একটু ভীতু হয়। আসলে আমাদের একটা প্রচলিত আছে আমাদের যে বাচ্চার জ্ঞান ফিরবে কিনা, তার খুব টেনশন থাকে বাচ্চার জ্ঞান ফিরবে কিনা। কিন্তু স্বাভাবিক। আসলে এখনকার যেই আমাদের আধুনিক যুগ, সকল টেকনোলজি অ্যাভেলেবেল, আমরা প্রি অপারেটিভ চেকআপ, পার অপারেটিভ ফলো আপ এবং পোস্ট অপারেটিভ ফলো আপ সবগুলো আমরা যেমনি করি, আশা করা যে খুব একটা সমস্যা হয় না। তারপরে বাচ্চা হচ্ছে সব থেকে ভালোবাসার জায়গা। তো বাচ্চার অপারেশন আসলেই এটা টেনশনের বিষয়। আমার নিজের বাচ্চার হলে আমি টেনশন করতাম। তো আমি আশ্বস্ত করব যে যদি বাচ্চার এরকম সমস্যা হয়, আমরা প্রপার কাউন্সিলিং করি আমাদের কাছে আসলে, এবং আসলে সব কিছুই আমাদের ইনশাআল্লাহ কন্ট্রোলে থাকে, এবং বাচ্চাকে যদি আমরা খুব ভালোভাবে অ্যাসেস করে অপারেশনে যাই তাহলে আশা করা যায় খুব একটা সমস্যা হয় না, এবং আমরা পোস্ট অপারেটিভে আমরা খুব ভালোভাবে ফলো আপ করলে আমরা এই সমস্যা প্রায় জিরোর কোঠায় নিয়ে দিতে পারবো। তো অপারেশনের ক্ষেত্রে সব অপারেশন কি একই রকম, একই প্রথাগত পদ্ধতি? আমরা যেমন পূর্বে যেটা করতাম যে টনসিল এবং অ্যাডিনয়েড, এটা আমরা ডিসেক্টিং মেথডে করতাম। দ্যাটস মিন যেহেতু টনসিল সামনে দেখা যায় আমরা ডিসেক্ট করে ফেলতাম এবং বাইট দিয়ে দিতাম। এবং অ্যাডিনয়েডের ক্ষেত্রে আমরা নারকেল কুড়ানোর মতো যে কুড়ায় নিয়ে চলে আসতাম। বাট এখন আসলে অনেক আধুনিক, আমি অলরেডি বললাম এন্ডোস্কোপ চলে এসেছে। আমরা এখন আর খালি চোখে না, আমরা এন্ডোস্কোপের মাধ্যমে দেখে অপারেশন করতে পারি। এবং সেক্ষেত্রে আগে যেমন অনেকের কোশ্চেন থাকে যে আমরা অ্যাডিনয়েড করেছি আবার হয়েছে। আসলে আমরা যদি এন্ডোস্কোপের মাধ্যমে করি তাহলে আমরা 100% এটা রিমুভ করতে পারি, সেক্ষেত্রে রিকারেন্স চান্স 0%। আবার আমাদের কিছু নতুন মেথড চলে আসছে, যেমন কোয়াগুলেশন মেথড। আমরা কোয়াগুলেশন মেথডের মাধ্যমে আমরা কোনো ডিসেকশন করি না, আমরা কোনো বাইট দিই না, আমরা জাস্ট টনসিলটাকে মেশিনের মাধ্যমে, কোয়াগুলেশন মেশিনের মাধ্যমে কেটে নিয়ে আসি। সেক্ষেত্রে আসলে বাচ্চার কোনো ভিতরে কোনো বাইট নেই, কোনো মানে একটা বাইট দিয়ে মানে একটা সুতা থাকা, বাচ্চা একটা আনইজি ফিল করা, এরকম আর থাকছে না। আবার এর থেকেও আধুনিক চলে আসছে কবলেশন মেথড। আচ্ছা, যেমন ডিসেক্টিং মেথডে বাচ্চার যেটা একটু কিছুটা বার্ন হয়, বাচ্চার একটু পেইন কমপ্লেন করে পোস্ট অপারেটিভ পিরিয়ডে। বাট কবলেশন মেথড এটা হচ্ছে জাস্ট আমরা বলতে পারি বাংলায় যে পানি দিয়ে কাটা। পানি দিয়ে কাটা মানে আমরা একটা মেশিনের মাধ্যমে পানি দিয়ে দেই এবং পানিতে কিছু ফ্রিকোয়েন্সি দিয়ে দেই, এর মাধ্যমে দেখা যাচ্ছে যে টিস্যুগুলো অটোমেটিক্যালি সাকারের মাধ্যমে আমরা এটা নিয়ে আসতে পারতেছি, এবং এক্ষেত্রে কোনো বার্ন হচ্ছে না, বাচ্চার পোস্ট অপারেটিভ কোনো পেইন হচ্ছে না। এবং এন্ডোস্কোপের মাধ্যমে যে আমরা অ্যাডিনয়েডটা এভাবে পানি দিয়ে কেটে নিয়ে আসতে পারি, দেখা যাচ্ছে যে বাচ্চা 4-5 ঘন্টা পরে নর্মাল প্লেফুল হয়ে যাচ্ছে, কোনো পেইন নেই, বাচ্চা দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে, বাচ্চা বুঝবেই না যে তার অপারেশন হয়েছে। তাহলে এই ধরনের বিভিন্ন যে পদ্ধতিগুলোর কথা বললেন আপনি, কখন কার জন্য কোনটা প্রযোজ্য, এরকম কি কোনো নির্দিষ্ট গাইডলাইন আছে কিনা? অ্যাকচুয়ালি সব বাবা মাই চায় তার বাচ্চাকে হাইয়েস্ট যেটা ভালো সেটা দিতে, কিন্তু এটা আসলে আমরাও চাই যে হাইয়েস্টটাই দিতে ভালো, কিন্তু আসলে আমার এই যে কবলেশন মেথড মানে এটা খুবই এক্সপেন্সিভ, আমাদের প্রেক্ষাপটে খুবই এক্সপেন্সিভ। এবং এই যন্ত্রপাতি এগুলো আসলে শুধু আমাদের সেন্টারগুলোতে, মানে ঢাকার সেন্টারগুলোতে বা আশেপাশের সেন্টারগুলোতে এখন অ্যাভেলেবেল, পেরিফেরিতে আসলে এগুলো এখন অ্যাভেলেবেল করা সম্ভব হয়নি, কারণ এক্সপেন্সিভ। দ্বিতীয়ত হচ্ছে যে যদি এই পদ্ধতিতে আমরা করতে পারি অবশ্যই বাচ্চার জন্য ভালো, যেহেতু এক্সপেন্সিভ, যদি কেউ এটা বেয়ার করতে না পারে সেক্ষেত্রে আমরা যেটা বললাম কোয়াগুলেশন মেথড, এটা আসলে আমাদের পেরিফেরি সব জায়গায় অ্যাভেলেবেল, এমনকি আপনার উপজেলা নয় ইউনিয়ন লেভেলেও যে ক্লিনিকগুলো আছে সেখানে অ্যাভেলেবেল হয়ে গেছে এখন। সো আমরা যদি কোয়াগুলেশন মেথডে করতে পারি বেস্ট, যদি না পারি অবশ্যই কোয়াগুলেশন মেথডে করতে পারি। আর একটা কথা আছে, ওল্ড ইজ গোল্ড। আমরা যখন সার্জন হই আমরা ওল্ডটা ফার্স্টে শিখি। এখন এই সব আধুনিক শিক্ষা পরেও দেখা যাচ্ছে যে কিছু জায়গা আছে, যেমন একটা বড় ব্লাড ভেসেল ছিঁড়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের ওল্ড মেথডেই যেতে হবে। তো আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে সব ধরনের পদ্ধতি আসলে করা সম্ভব, এবং এক একটির ক্ষেত্রে যে রেজাল্টগুলো আসে সেই রেজাল্টের মধ্যে আসলে পার্থক্য কতটুকু সেটা একটু জানতে চাই। হ্যাঁ, আমি অলরেডি বলেছি যে ডিসেকশন মেথডে যদি আমরা করি, আমরা আসলে যেটা করি যে খালি চোখে করি, আর অ্যাডিনয়েডটা আসলে আমাদের চোখের মধ্যে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু পরিমাণ টিস্যু থেকে যাবে
কারণ আমরা ডিসেক্টিভ 100% আনতে পারবো না, যতই চেষ্টা করি কিছু কিছু টিস্যু থেকে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা রিকার করতে হবে, বাচ্চার সিমটম আবার আসতে পারে যদি এটা আবার হাইপারট্রফি হয়ে যায়। আর যদি আমরা এন্ডোস্কোপ ভিউ দিয়ে করি তাহলে আমরা এটা 100% ক্লিয়ার করা সম্ভব। আর যেটা হচ্ছে যে ডিসেক্টিং মেথড যদি টনসিল করি সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে কোনো বার্ন হচ্ছে না, বাট সুতার কারণে একটা প্রবলেম তৈরি করতে পারে। বাট কবলেশন মেথডে আমরা যদি করতে পারি, পানির মাধ্যমে কাটছি, কোনো সমস্যা নেই, বাচ্চা একদম পেইনলেস সুন্দর খেলাধুলা করতে পারছে, কোনো সমস্যা হচ্ছে না। এবং টনসিলটা তো আমরা টোটালি ফেলে দিচ্ছি, সো এখানে রিকারেন্স চান্স 0%। আচ্ছা, তো এই ক্ষেত্রে শিশুদেরকে হাসপাতালে পরবর্তী সময়ে ফলো আপটা কীরকমভাবে করতে হয়? হ্যাঁ, আমরা সাধারণত যেহেতু বাচ্চাকে সম্পূর্ণ অজ্ঞান করে অপারেশন করি, আমরা বাচ্চাকে জাস্ট 12 ঘন্টা হসপিটালে স্টে করতে বলি। এরপরে বাচ্চাকে কিছু নিয়মকানুন বলে দিই যে যেহেতু যদি টনসিল করি সেক্ষেত্রে যেহেতু জায়গাটা ওপেন থাকে, আমরা বলি যে কিছু শক্ত খাবার এবং গরম খাবার অ্যাভয়েড করতে, এবং আমরা কিছু প্রাইমারি ওষুধ দিয়ে দিই জাস্ট প্রোফাইলেক্সিস স্বরূপ, এবং সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। আর আমরা 7 দিন পরে একবার ফলো আপ করি আর 14 দিন পরে একবার ফলো আপ করি। এবার যদি 14 দিনের মধ্যে দেখি যে বাচ্চার টনসিলা ফোসাটা হেলদি হয়ে গেছে, তাহলে আস্তে আমরা নর্মাল লাইফ লিড করতে বলি। সেক্ষেত্রে খাবার দাবার একটা তো সতর্কতা রাখতে হয়, আগে থেকে বলা হয় যে ঘন ঘন ঠান্ডা সর্দির সাথে এটা সম্পর্ক আছে, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই একটি বলা যায় যে তারা খুব একটা চায় না, তারা কখনো কখনো আইসক্রিম খেতে চায়, কখনো একটু ঠান্ডা পানীয় খেতে চায়, ইত্যাদি ইত্যাদি। তো তাদের ক্ষেত্রে আসলে পরামর্শ কীরকম থাকে পরবর্তী সময়ে? আচ্ছা, এটা গুড কোশ্চেন। বাচ্চাকে আমরা টনসিল অপারেশনের আগে বলি যে আইসক্রিম খাওয়া যাবে না, বাট আমরা টনসিল করার পরেই 4 ঘন্টা পরেই বলি সে আইসক্রিম খাক। আইসক্রিম খেলেই তার জন্য ভালো, তার পেইনটা রিলিভ হবে, এবং এটা আইসক্রিম যেহেতু ঠান্ডা ভেসো কনস্ট্রিকশন করবে এবং পেইনটা রিলিভ করে দেবে, ব্লিডিংয়ের চান্সও কমে যাবে এবং পেশেন্ট পেইন ফিল করবে। এরপরে বাচ্চা চাইলে আইসক্রিম টনসিল সবই খেতে পারে, কারণ তার অর্গানটা তো আমি ফেলে দিয়েছি, তাহলে তাকে আর সমস্যা করতে পারছে না এবং বাচ্চারা খুব খুশি থাকে। আচ্ছা আচ্ছা, তার মানে বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক একটি ঘটনা এই টনসিলের অপারেশন নিশ্চয়ই। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে একটা তো কারণ হচ্ছে কি এই যে অ্যালার্জিক বিভিন্ন কারণগুলো হয়, এবং আপনি যেটা বলেছিলেন অ্যাডেনয়েডের সমস্যার কারণে অনেকের হয় বুদ্ধি বিকাশটাও ঠিক মতো হয় না। তো যদি এরকম হয় যে অপারেশন করতে দেরি হয় এবং তাতে তার কিছুটা বাধাগ্রস্ত হয়, অপারেশনের পরপর কি এটি স্বাভাবিক হয়ে যেতে পারে কিনা? অ্যাকচুয়ালি বাচ্চাদের যদি বুদ্ধি বিকাশটা তো আসলে বাচ্চার 4-5 বছর বয়স থেকে শুরু হচ্ছে এবং ডেভেলপ হচ্ছে। সো যদি আমরা লেট করে ফেলি তাহলে আসলে যেটা লস হয়ে গেছে এটা আসলে রিকভারি করা সম্ভব নয়, কারণ বাচ্চা শুনে শিখছে। যে সে যদি যখন যেটা শোনার প্রয়োজন ছিল সেটা না শুনে শিখে এবং তার ডেভেলপমেন্টটা যদি ঠিক মতো না হয় তাহলে আসলে লেট করে ফেলে বাচ্চার ওইটা লস হয়ে যায়। বাচ্চা হয়তো পরবর্তীতে অপারেশন করার পরে যেগুলো করছে সে কিছুটা ইমপ্রুভ হবে, বাট যেটা লস হয়েছে সেটা আসলে হয় না। এই জন্য আমি বাচ্চার গার্জিয়ানদের বলবো যদি এরকম সিমটম দেখেন অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। কানের কথা বলেছিলেন আপনি, শ্রবণ শক্তির সাথে একটা সম্পর্ক আছে, এটি ক্ষেত্রে কি করণীয়? যদি অ্যাডিনয়েডের কারণে কানে সমস্যা হয় এটা তো আমরা নর্মালি অ্যাসেস করতে পারি, যেমন সাউন্ড দিয়ে অ্যাসেস করতে পারি। এছাড়াও আমরা কিছু পরীক্ষা করে থাকি যেমন পিটিএ ইম্পিডেন্স, এর মাধ্যমে কানের শ্রবণ শক্তি কতটুক তার লস আছে সেটা আমরা দেখতে পারি। এবং যেহেতু ফ্লুইড জমে থাকে, আমাদের মেডিকেলের ভাষায় বলি যে ওএমই, এখানে ফ্লুইড জমে থাকলে দেখা গেছে যে লং টাইম যদি জমে থাকে তাহলে তার দেখা যায় যে একটা পার্মানেন্ট হিয়ারিং লস হয়ে যায়। সো যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং যদি ফ্লুইডটা বেশি দিন থেকে যায় তাহলে আমরা কানের পর্দায় ছোট্ট একটা ছিদ্র করে এটা ড্রেন করে দেই অপারেশনের সময়। এছাড়াও ওই ছিদ্রর মধ্যে আমরা গ্রোমেট বা টিউব লাগিয়ে দিই যাতে রেগুলার ভেন্টিলেশন হতে পারে, কারণ আমরা অ্যাডিনয়েড রিমুভ করার পরই তো বাচ্চা আসলে ভালো হয়ে যাচ্ছে তা না, তার একটু সময় দিতে হবে। তো ইন দ্য মিন টাইম যাতে তার এই হিয়ারিংটা লস না হয়ে যায় পার্মানেন্ট, সেজন্য আমরা গ্রোমেটটা দিয়ে দিই। আর যদি আসলে আমি এর জন্যই সাজেস্ট করছি, যদি দেখা যাচ্ছে কানে কম শুনতেছে
আর্লি ট্রিটমেন্ট করা ভালো, লেট ট্রিটমেন্ট আসলে হিয়ারিংটা পার্মানেন্ট লস হয়ে যাবে। তার মানে আমাদের যারা অভিভাবক আছে তাদের জন্য একটা মেসেজ হচ্ছে গিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই সচেতন থাকতে হবে এবং বাচ্চার হিয়ারিংটা আপনি নিজে নিজেই অ্যাসেস করতে পারবেন। যেমন বাচ্চার টিভির সাউন্ডটা কত দিয়ে শুনতেছে, নর্মাল সাউন্ডে শুনতে পারলে তার হিয়ারিং নর্মাল। বাট যদি দেখা যাচ্ছে না বাচ্চা কার্টুন দেখতেছে, খুব সাউন্ডে কার্টুন দেখতেছে এবং বাচ্চার ডাকলে শুনতেছে না, দ্যাটস নট মিন যে সে অমনোযোগী, তার কানে কম শুনতেছে, এটা মনে নিতে হবে এবং পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে এটা কনফার্ম করতে হবে। জি অবশ্যই। পাশাপাশি স্কুলের কি কোনো ভূমিকা আছে আপনি কি মনে করেন? হ্যাঁ, বাচ্চা যদি কানে কম শোনে বা বাচ্চা যদি রাতে ঘুম না হয় অ্যাডিনোয়েটের কারণে, বাচ্চা স্কুলে দেখা যাবে যে ড্রজিনেস থাকবে, অমনিজ থাকবে, ঘুম আসবে, আবার বাচ্চা কিছু শুনতে পাবে না, শুনতে না পেলে বাচ্চা রেসপন্স করবে না। সো দেখা যাবে যে বাচ্চাগুলো আমরা যেটা বললাম যে হাবাগুবা টাইপের হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আত্মীয় স্বজন বলতেছে যে ওকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি না। আপনার বাচ্চার দিকে আপনাকে নজর দিতে হবে। বাচ্চা যদি আগে প্লেফুল থাকে এবং ধীরে ধীরে সে প্লেফুল থাকছে না, সে চুপ হয়ে গেছে বা সে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, আপনি ওই ফার্মাসির ওষুধ বা কোনো কবিরাজি চিকিৎসা না করে, এটা আমাদের খুব কমন যে বাচ্চাদেরকে তাবিজ দিয়ে নিয়ে আসে যে বাচ্চা হাঁ করে আছে, বাচ্চা কথাবার্তা শুনছে না, বাচ্চা অমনোযোগী হয়ে গেছে, মনে হয় তাকে কোনো একটা মানে ভূতে ধরেছে বা কিছু না। আপনি বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান, অ্যাসেস করেন, যদি দেখেন যে কানে কম শুনছে, তা সে ঘুমাতে পারছে না, হাঁ করে আসছে, তাহলে অবশ্যই চিকিৎসা করান। চিকিৎসা করলেই বাচ্চা ভালো হবে এবং বাচ্চার একটা ভালো ভবিষ্যৎ আপনি তৈরি করে দিচ্ছেন। অবশ্যই। তো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আরেকটি সমস্যা, যেহেতু আপনি জিন ভূতের কথাই বললেন, যে অস্থির হয়ে যায় রাতে, ঘামিয়ে উঠে এবং নিঃশ্বাসটি বন্ধ হয়ে যায় কিছুক্ষণ সময়ের জন্য, এটির সাথে কি অ্যাডিনয়েডের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আমি যেহেতু আমাদের নাকের পিছনে অ্যাডিনয়েডটা বৃদ্ধি পেয়েছে, আমরা নাকে নিঃশ্বাস নিতে পারছি না, হাঁ করে আসি, এবং হাঁ করে তো আসলে কতক্ষণ নিঃশ্বাস নিতে পারবে? বাচ্চা যদি হ্যাবিচুয়াল হয়ে যায়, বাট বাচ্চার ঘুম ভেঙে যায়, বারবার বাচ্চা দেখা যাচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে। এবং একটা কমন আমরা রিলেশন করি যে বাচ্চা দেখা যাচ্ছে বিছানায় প্রস্রাব করে দিচ্ছে, এটা কেন হচ্ছে অনেকে বুঝতে পারছে না। অনেকে বলতেছে এটা অভ্যাস। দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে ট্রেনিং করানো হয়েছে বাচ্চাকে, বাচ্চা আগে কখনো করতো না, বাট 7-8 বছর এসে করছে। কেন করছে? কারণ হচ্ছে বাচ্চার তো ঘুম ঠিক মতো হচ্ছে না, তার নার্ভ অক্সিজেন ঘাটতি হচ্ছে, তার ব্রেন ঠিক মতো কাজ করতে পারছে না। এই জন্য বাচ্চা বিছানায় বসে বুঝতেছি না কি করতেছে, তার তো অক্সিজেন ঘাটতি আছে বডিতে। সো দেখা যাচ্ছে যে বাচ্চা এইভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। জি, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি বললেন। তো এই ধরনের সমস্যাগুলো যখন থাকে, অভিভাবকরা কিন্তু প্রথমেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যায় না। অনেকেই আছে যে নিকটস্থ ফার্মেসি থেকে বারবার অ্যান্টিবায়োটিক গ্রহণ করে। এই ব্যাপারে কি আপনার কোনো পরামর্শ আছে? হ্যাঁ, অ্যাডিনয়েড আসলে অনেক কারণে হয়, ব্যাকটেরিয়াল কারণে খুবই কম, এছাড়াও মেইনলি হচ্ছে ভাইরাল কারণ, অ্যালার্জিক কারণ। সো আমি শুধু যদি অ্যান্টিবায়োটিক বারবার খাই, দেখা যাচ্ছে যে বাচ্চার অ্যাডিনয়েডের কোনো সমস্যার সমাধান হবে না, উল্টা বাচ্চা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে এবং বাচ্চা ভবিষ্যতে এই অ্যান্টিবায়োটিক অন্য কোনো রোগের ক্ষেত্রেও বাচ্চার কোনো কাজ করবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে বাচ্চাকে শুধু আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন আর অন্য দেখা যাচ্ছে যে ফার্মাসিতে অনেক পাওয়ারফুল ওষুধ দিয়ে দিচ্ছে। সো দেখা যাচ্ছে যে বাচ্চার নর্মাল ডাইজেস্টিভ সিস্টেমটাও অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে। সো বাচ্চার গ্রোথটাও হচ্ছে না ঠিক মতো করে। এছাড়াও বাচ্চার দেখা যাচ্ছে যে নাকের ড্রপ যেটা বলি আমরা, দেখা যাচ্ছে নাক বন্ধ, কন্টিনিউ নাকের ড্রপ দিয়ে নিয়ে আসছে এবং আমাদের নাকের ড্রপ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে, যেমন 10 দিন পর্যন্ত আমরা সর্বোচ্চ ইউজ করতে হয়। এখন আমরা অনেক বাচ্চা পাই যে দেখা যাচ্ছে 3-4 বছর ধরে নাকের ড্রপ দিচ্ছে, তার মানে তার নাকের মিউকসা, যেটা আমাদের সেন্সেশন মিউকসা, সব নষ্ট হয়ে যাচ্ছে এবং এটা আপনি বাচ্চাকে পার্মানেন্ট একটা মানে ড্যামেজ করে দিচ্ছেন। সো এগুলো না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, যেটা যতটুকু লাগবে সেটা নিন। ভাইরাল কজ হলে 7 দিনের মধ্যে এমনি ভালো হয়ে যাবে, আর যদি হাইপারট্রফি হয়ে যায় সেক্ষেত্রে আসলে অপারেশন করে এটা ভালো করতে হবে। এটা শুধু ওষুধ খাইয়ে বাচ্চাকে ডিপেন্ডেন্সি করে কোনো, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আমরা কথা বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এ ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।